নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হার্ড গার্ডেন এবং অ্যাকোয়াকালচারে আপনার স্বাগত। আজ আপনাদের অ্যাকোপনিক সিস্টেমের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যেটা অ্যাকোপনিক সিস্টেম যারা শুরু করেন তাদের কাছে একটা কমন প্রবলেম। এই প্রবলেমটা আসবে। যারা শুরু করেন এই প্রবলেমটা কিন্তু 95% মানুষের কাছে কিন্তু এই সমস্যাটা এসে থাকে। তো সেই সমস্যাটা কি দেখবেন, লক্ষণটা বলে দিই সেটা লক্ষণটা কী হয়। আমরা অ্যাকোপনিক সিস্টেম বানালাম, অ্যাকোপনিক সিস্টেমে গাছ লাগানো হলো। অ্যাকচুয়াল অ্যাকোপনিক সিস্টেম শুরু করার পরে ফিশলেস সাইকেল মানে মাছ ছাড়া কিছুটা অ্যামোনিয়া সিস্টেমের মধ্যে প্রয়োগ করে কিন্তু মাছ ছাড়া ওই সিস্টেমটাকে রান করতে হয়। মোটামুটি একটা 45 থেকে 60 দিন মতো রান করতে হয়, তারপরে মাছ ছাড়া হয়, তারপরে গাছ লাগানো হয়। এটা হচ্ছে পদ্ধতি, নিয়ম। কিন্তু আমরা কি করে থাকি, আমাদের হাতে সময় থাকে না, আমাদের অত ধৈর্য নেই। সিস্টেম করেছি 60 দিন, 2 মাস খালি রেখে দেবো, সেটা আমরা কেউই পছন্দ করি না। অ্যাকচুয়াল পার্সোনালি আমিও পছন্দ করি না। সেজন্য কী করে সঙ্গে সঙ্গে মাছ ছেড়ে সঙ্গে সঙ্গেই চারা গাছ লাগিয়ে দেওয়া হয়। তো তাতে সমস্যা কিছু আসে, কারণ মিনারেলাইজেশন যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু হেলদি হয় না ওই সময়, মানে পার্টিকুলার ঠিক ওই সময়টাতে হয় না। তো সেই জায়গাটাতে কিছু কিছু সমস্যা আসে। আর অ্যাকোপনিক যারা করেন তাদের একটা কমন প্রবলেম, যেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। এর লক্ষণটা কেমন হয়, আয়রন পাতার ওপরের দিকের পাতাগুলো, মানে কচি পাতার দিকগুলো, মানে ইয়ং লিফ যেটাকে বলা হয়, ইয়ং লিফগুলো সাধারণত শিরাগুলো সবুজ থাকে, কিন্তু বাকি অংশটা, পাতার বাকি অংশটা হলুদ হয়ে যায়। এটা একটা কমন প্রবলেম। এবার কারো নাইট্রেট প্রবলেম আছে, বাইরে থেকে কিছুটা আপনি নাইট্রোজেন যোগ করে নাইট্রোজেনের সমস্যাটা দূর করতে পারেন, ফসফরাসের সমস্যাটা দূর করতে পারেন। অ্যাকোপনিক্সের ক্ষেত্রে যেহেতু আমরা পিএইচটা একটা 7-এর আশেপাশে রাখি, সেহেতু ওখানে কিছুটা এর ডেফিসিয়েন্সি হয়, মানে মাইক্রোনিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি হয়। এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে আয়রন। এবার আয়রনটা সিস্টেমে অত্যন্ত জরুরি। এছাড়া কিন্তু সিস্টেম আয়রন ছাড়া আপনার যদি সিস্টেমে যদি ঠিকঠাকভাবে আয়রন কাজ না করে, তো সেই জায়গাটাতে কিন্তু গাছকে মানে প্রোডাকশান আমরা যেটা সাধারণত যেটা এক্সপেক্ট করে থাকি, সেই কিন্তু প্রোডাকশান আপনি পাবেন না। আর অত্যধিক পরিমাণে হয়ে গেলে সেখানে কিন্তু গাছে বাড়বে না, গাছে মারা যাবে। তো এরকম সমস্যাগুলো হয়ে থাকে। তো আয়রনের যে মেন সমস্যাটা সেটা আপনাদের বলে দিই। আয়রন সাধারণত দুটো ফর্মে আমরা যদি দেখি, আর এটা হচ্ছে ফেরাস আর এটা ফেরিক। এবার দেখুন, এইটা কিন্তু ওয়াটার সলিউবল, মানে জলের মধ্যে দ্রবীভূত হতে পারে। এইটা কিন্তু ওয়াটার সলিউবল নয়। নো ওয়াটার সলিউবল, এটা কিন্তু ওয়াটার সলিউবল নয় এই ফেরিকটা। এইবার ওয়াটার সলিউবল যেটা মানে ফেরাস, তো এই ফেরাস ওয়াটার সলিউবল নয়, ফেরাস ওয়াটার সলিউবল আর ফেরিক ওয়াটার সলিউবল নয়। এই ফেরিকটা সাধারণত কীরকম এনভায়রনমেন্টে পাওয়া যায়, সেটা হচ্ছে লো পিএইচ আর এনারোবিক জোন, এই জায়গাটাতে পাওয়া যায়। এবার ব্যাপারটা, আর এটার সাধারণত কোথায় পাওয়া যায়, হাই পিএইচ আর এরোবিক,
এবার আমি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকোপনিক সিস্টেমে এই সমস্যাগুলো কেন আসে। এইটা ওয়াটার সলিউবল, ফেরাস ওয়াটার সলিউবল, এটাই কিন্তু এর জন্য দরকার হয়। অ্যাকোপনিক মানে গাছের জন্য যেটা ওয়াটার সলিউবল সেটাই গাছ নিতে পারবে, গাছের জন্য, প্ল্যান্টের জন্য দরকার হবে ফেরাস। আর এটা কোথায় পাওয়া যায়? ওয়াটার সলিউবল এটাই দরকার, কিন্তু এটা পাওয়া যায় লো পিএইচ, যেখানে লো পিএইচ থাকে। অ্যাকোপনিক সিস্টেমে আমাদের লো পিএইচ কিন্তু চলে না, যেহেতু মাছ থাকে সেহেতু লো পিএইচ কিন্তু চলে না। আর এনারোবিক জোন মানে যেখানে অক্সিজেন নেই, এরকম জায়গাতে এইটা কিন্তু সাধারণত পাওয়া যায়। আর এনারোবিক জোন মানে যেখানে অক্সিজেন নেই। তাহলে কি হবে? অ্যাকোপনিক সিস্টেমের মধ্যে আমরা এনারোবিক জোন রাখতেই পারি না, অ্যাকোপনিক সিস্টেমের মধ্যে এরোবিক জোন রাখতেই হবে, মানে অক্সিজেন থাকতেই হবে। যেহেতু মাছ আছে, প্ল্যান্টের রুট জোনে অক্সিজেন দরকার হয়, ব্যাকটেরিয়াল নাইট্রিফিকেশনের জন্য অক্সিজেনের দরকার হয়, আর এদিকে মাছের জন্য দরকার হয়। তো এইসবের জন্য আমরা এনারোবিক জোন রাখতে পারি না। তাহলে কি হবে? এই ফেরাসটা কিন্তু এই সিস্টেমের মধ্যে তৈরি হতে পারে না, অ্যাকোপনিক সিস্টেমের মধ্যে তৈরি হতে পারে না। এইবার যেটা ওয়াটার সলিউবল, এবার আমরা বলে রাখি, বিভিন্ন জায়গাতে অনেক এক্সপেরিমেন্ট করেন যে সিস্টেমের মধ্যে কিছু লোহার টুকরো দিয়ে দিল, সেখান থেকে কেমিক্যাল লিচিং হয়ে আয়রন সিস্টেমের মধ্যে চলে আসবে। সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। তার কারণটা কি বলছি? এরোবিক জোন, এরোবিক জোন, এই ফেরাসটা তৈরি হয়, এই ফেরিকটা তৈরি হয় এরোবিক জোনে, যেখানে অক্সিজেন থাকে। তার মানে অ্যাকোপনিক সিস্টেমের মধ্যে আপনি ধরুন একটা লোহার একটা পেরেক ওর মধ্যে দিয়ে দিলেন, অক্সিজেন আছে, এখানে ফেরিক তৈরি হবে, কিন্তু ফেরিক ওয়াটার সলিউবল নয়, পিএইচ হাই রয়েছে। এই প্রসেসটা তৈরি হবে, মানে এই প্রসেসটা কিন্তু অ্যাকোপনিক সিস্টেমের মধ্যে চলবে, কিন্তু এটা আমাদের কোনো কাজের নয়, কারণ এটা ওয়াটার সলিউবল নয়। ওয়াটার সলিউবল না হওয়ার জন্য এখানে আমরা এই আয়রনটা গাছ কিন্তু নিতে পারবে না। তো ব্যাপারটা বোঝাতে পারলাম আশা করছি। তো অ্যাকোপনিক সিস্টেমের মধ্যে আমি আরেকবার সহজ করে বলে দিই, অ্যাকোপনিক সিস্টেমের মধ্যে যে অ্যাকচুয়াল এনভায়রনমেন্টটা তৈরি হয়, সেই এনভায়রনমেন্টটা কিন্তু ফেরিক তৈরির জন্য, ফেরিক যে আয়রন এইটার জন্য উপযুক্ত। কিন্তু ফেরিক যেহেতু ওয়াটার সলিউবল নয়, সেহেতু এটা কোনো গাছের কাজে আসে না। সেই হেতু এখানে যদি আপনি লোহার টুকরো দেন বা যাই দেন, এটা কিন্তু কোনো কাজে আসবে না, এটা কাজে আসবে না। এইবার যেটা কাজে আসবে সেটা হচ্ছে ওয়াটার সলিউবল, এটা ওয়াটার সলিউবল ফেরাস। এটার জন্য দরকার কি? লো পিএইচ দরকার আর এনারোবিক জোন দরকার। কিন্তু এই কন্ডিশনগুলো, লো পিএইচ আমরা অ্যাকোপনিক্সে রাখতে পারি না, এনারোবিক জোন আমরা অ্যাকোপনিক্সে রাখতে পারি না, সেহেতু এই সিস্টেমটাও কিন্তু অ্যাকোপনিক্সে কাজ করবে না, এটাও কাজ করবে না, এটাও কাজ করবে না। তাহলে কি করতে হবে আমাদেরকে? এইবার আসল ব্যাপারে আসি। তো এটা হচ্ছে অ্যাকোপনিক সিস্টেমের মধ্যে মেইন আয়রন যে ডেফিসিয়েন্সি যে দেখা দেয়, তার লক্ষণটা কেন দেখা দেয় সেই আমি ব্যাপারটা বললাম। এই কারণেই আয়রন ডেফিসিয়েন্সিটা দেখা দেয়। এইবার আমাদের আয়রন ডেফিসিয়েন্সি এলে আমাদের তো আয়রনের সেই ঘাটতিটা পূরণ করতে হবে। তো সেটা কিভাবে পূরণ করতে হবে সেই ব্যাপারে আসি। তো এবার আমাদের কিছু বাইরে থেকে চিলেটেড আয়রন ব্যবহার করতে হবে। চিলেটেড আয়রন মানে যেটা আয়রনের একটা কেমিক্যাল বন্ডিং, যেটা ওয়াটার সলিউবল অবস্থাতে থাকবে উইথ বন্ডিং উইথ অ্যামাইনো অ্যাসিড। তো এইখানে যে চিলেটেড আয়রনগুলো আমাদের ব্যবহার করতে হবে, সেই চিলেটেড আয়রনগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। অনেক রকম রয়েছে চিলেটেড আয়রন, কিন্তু সাধারণত আমরা যে আয়রনগুলো, চিলেটেড আয়রনগুলো আমরা অ্যাকোপনিক্সে আমরা ব্যবহার করে থাকি, মানে আমাদের এগ্রিকালচারের জন্য যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেই তিনটে ফর্ম আমি বলছি। সেটা হচ্ছে FeEDTA, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর FeCl,
ডিটিপিএ, 3 নম্বর FEEDDHA। এই 3টে ফর্ম সাধারণত ব্যবহার করা হয়, আর এগুলো দিয়েই আমাকে অ্যাকোপনিক সিস্টেমের মধ্যে আয়রনের ঘাটতিটা পূরণ করতে হবে, বাইরে থেকে আমাদের এই সাপ্লিমেন্টারিটা যোগ করতে হবে। এবার FEEDTA যেটা, এটা হচ্ছে দামের দিক দিয়ে যদি আমরা ভেবে দেখি, এটার দাম সবচেয়ে বেশি, কম, লো, এটা মিডিয়াম কস্ট, এটা লো কস্ট, এটা মিডিয়াম কস্ট, আর এটা হচ্ছে হাই কস্ট, এটা হাই কস্ট। তাহলে আমাদের সবসময় মাথায় থাকবে যে আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা লো কস্ট হলে ভালো হয়। তো আমরা তাহলে প্রথমে লো কস্টটা নিয়ে আলোচনা করি। লো কস্ট FEEDTA যদি আমরা আলোচনা করি, এখানে কিন্তু একটা সমস্যা থেকে যায়, FEEDTA 6.3 pH-এর ওপরে আর কাজ করে না। 6.3 যদি সিস্টেমের যদি 6.3 pH হয় তাহলে FEEDTA কাজ করবে। 6.3 pH কোন সিস্টেমের মধ্যে থাকে? আমাদের হাইড্রোপনিক সিস্টেমের মধ্যে দরকার হয়। হাইড্রোপনিক সিস্টেমে আমরা কত রাখি? 5.5 থেকে 6.5, তাহলে 6.3 এর মধ্যে রয়েছে। তাহলে এটা আমরা হাইড্রোপনিকের জন্য ব্যবহার করতে পারি, লো কস্টে হয়, এবং এটা আমরা ব্যবহার করি। কিন্তু অ্যাকোপনিক্সের ক্ষেত্রে এটা হবে না। অ্যাকোপনিক্সের ক্ষেত্রে না হওয়ার কারণ, অ্যাকোপনিক্সের হচ্ছে pH 7-এর কাছাকাছি থাকে, 7.2 বা কখন 6.8-এও রাখা যায়, 7.2 বা 7.5-এর নিচেই থাকে, রাখতে হয়। এইরকম একটা pH-এ এই FEEDTA কাজ করবে না। তাহলে আমরা অ্যাকোপনিক্সের জন্য এটা আমাদের বাদ হয়ে গেল, এটা আমরা কাজে লাগাতে পারবো না। এইবার আসি মিডিয়াম কস্টের ক্ষেত্রে যেটা আসছে, সেটা হচ্ছে FEDTPA। DTPA আয়রন যেটা, এটা মোটামুটি 7.5 pH পর্যন্ত কাজ করে, ঠিক আছে, 7.5 pH পর্যন্ত কাজ করে। তো আমাদের অ্যাকোপনিক সিস্টেমের মধ্যে আমরা রাখি কত pH? 7.2 বা 7, মোটামুটি একটা 7-এর আশেপাশে রাখা হয়, 7.0-এর আশেপাশে রাখা হয়। তো আমরা এইটা আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি, যেহেতু এর রেঞ্জটা আমরা এর মধ্যে রয়েছে, 7.5-এর মধ্যে রয়েছে। তো আমরা যেহেতু অ্যাকোপনিক্সে আমরা 7 pH আমরা রাখি, 7.5 pH-এর মধ্যে যেহেতু DTPA আয়রন কাজ করে, তাহলে আমরা এইটা ব্যবহার করতে পারি। এইবার আসি হাই কস্ট। এটা হচ্ছে FEDDHA। এই ফর্মটা হাই, এর কস্ট কিন্তু অনেক হাই, কিন্তু এটা আমরা কোন জায়গায় ব্যবহার করতে, এটা আমার কাজে লেগে যাচ্ছে। কিন্তু DTPA আমরা কিন্তু অ্যাকোপনিক সিস্টেমে আমরা ব্যবহার করে যাচ্ছি, কিন্তু এটা নিয়েও আলোচনা করছি। তার কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমন সমস্যা হয় যেখানে 8-এর ওপরে অনেক সময় pH চলে যায়। তো সেক্ষেত্রে তো সমস্যা আসবে। 8-এর ওপরে যদি pH চলে যায় বলতে ধরুন কেউ সোর্স ওয়াটার ব্যবহার করছে, যেটা যে সোর্স ওয়াটার ব্যবহার করছে সেই সোর্স ওয়াটারের যে pH অনেকটাই হাই, মানে তার মধ্যে যদি একটু কার্বনেট কনসেন্ট্রেশন, মানে অ্যালকালিনিটি যদি বেশি থাকে, কার্বন কনসেন্ট্রেশন বেশি থাকে, তো সেখানে pHটা একটু হাই হয়। তো pH যদি দেখা যায় এখানে 8 রয়েছে, 8 pH সিস্টেম কোন জায়গাটাতে, মানে আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা কোন জায়গাটা আমরা এই জিনিসটা ব্যবহার করব। এটার কস্ট যেহেতু হাই, কিন্তু তাও আমরা ব্যবহার করব, এটা নিয়ে আলোচনা করছি, এটা ব্যবহার করব কোন জায়গায়। সিস্টেম pH যেখানে 7.5 এর বেশি, 7.5 এর বেশি হবে, গ্রেটার দেন 7.5, সেই জায়গাটাতে আমার DTPA কাজ করবে না। DTPA যেহেতু 7.5 পর্যন্ত, ধরুন আমার সিস্টেম pH রয়েছে pH 8.0 রয়েছে, 8 pH-এ 8 pH যেখানে রয়েছে সেখানে আমরা DTPA কাজ করবে না। এখানে কিন্তু EDDHA কাজ করবে। EDDHA এ আপ টু 9 pH পর্যন্ত কাজ করে,
9 pH থাকলেও কিন্তু এটা এবং কি এর রেঞ্জটা এতটাই বড় রেঞ্জ, মানে বড় রেঞ্জের মধ্যে কাজ করে, মানে 3 pH থেকে 9 pH পর্যন্ত, মানে খুব বড় একটা রেঞ্জের মধ্যে কাজ। মানে কারো সিস্টেমের মধ্যে যদি পিএইচ ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে সে কিন্তু এটা চোখ বুঝে ব্যবহার করতে পারে। মানে কেউ হয়তো জানে না যে তার পিএইচটা বেশি, সে জানে কিন্তু বুঝতে পারছে না যে কত পিএইচ আছে। অ্যাকচুয়াল পিএইচটা মেপে নেওয়া উচিত, কিন্তু ছোটোখাটো সিস্টেমের জন্য কী হয়, আমরা যেসব ছোট মানে অল্প দামের যেসব পিএইচগুলো ব্যবহার করি, পিএইচ কিটগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু খুব একটা এফেক্টিভ নয়। এগুলো কিন্তু মানে ক্যালিব্রেশন সবাই কিন্তু এটার ক্যালিব্রেশন করতে পারে না। এই ক্যালিব্রেশন না করতে পারার জন্য কিন্তু সমস্যা আসে, এগুলো ঠিক মতনভাবে কিন্তু রিডিং দেয় না। তো সেক্ষেত্রে এই সমস্যাটা আসে। তো আমরা আন্দাজে যদি ধরে নিই যে আমার মনে হচ্ছে পিএইচটা বেশি আছে, আমি এই ডিটিপিএ দিচ্ছি, কিন্তু তাতেও দেখা যাচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে, তার মানে পিএইচটা হাই হয়ে গিয়েছে, পিএইচটা হাই হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মোটামুটি যেহেতু এটা ওয়াইড রেঞ্জে কাজ করে, মানে একটা বড় রেঞ্জের মধ্যে কাজ করে, মানে 3 pH থেকে শুরু করে 9 pH পর্যন্ত কাজ করে, তাহলে আমরা ইডিডিএইচে এইটা আমরা ব্যবহার করতে পারি। তো এইরকম ক্ষেত্রে, এইরকম পজিশনে আমরা কিন্তু হাই কস্ট যেটা, এটার ডিটিপিএ হচ্ছে, ইডিটিএ হচ্ছে সবথেকে কম দাম, তারপরে মিডিয়াম রেঞ্জ হচ্ছে ডিটিপিএ, আর হাই কস্ট হচ্ছে ইডিডিএইচে। ইডিডিএইচে ব্যবহার করব যেখানে আমার পরিস্থিতি এরকম, যে কন্ডিশনগুলো বললাম সেই পরিস্থিতি রয়েছে, তো সেখানে কিছু করার নেই, আমাকে এটা ব্যবহার করতেই হবে। তো এইবার আলোচনা করি, এটা আমরা আয়রন নিয়ে বেশিরভাগ ব্যাপারটাই আমরা বুঝতে পারলাম। এইবার আমাদের যেটা আসতে হবে যে আমরা কতটা পরিমাণ ব্যবহার করব এবং কি হিসাবে ব্যবহার করব, কতটা পরিমাণ ব্যবহার করব। আমাদের তো আমি 1 কিলো কিনে নিয়ে চলবো না, 1 কিলো তো আর ঢেলে দিতে পারবো না। তো সেই জায়গাটাতে আমি কতটা ব্যবহার করতে পারবো, সেই ব্যবহার করার পরিমাণটা কত, সেই পরিমাণের হিসাবে আমি একটা ইনফরমেশান দিয়ে রাখি, যেটা জেমস রোকোসি, ইউভিআই অ্যাকোপনিক্সের যিনি রিসার্চ করছিলেন, প্রফেসর জেমস রোকোসি, তার ওনার যে স্ট্যান্ডার্ড যে পরিমাণটা, সেইটার উপরেই কিন্তু সাধারণত বেশিরভাগ অ্যাকোপনিক্সের এই চিলেটেড আয়রনের যে ইয়েটা, সেটা কিন্তু মেজারমেন্ট করা হয়। তো সেটা কত, সেটা উনি বলেছিলেন, যেটা রোকোসি। তো উনি যেটা আমাদের বলেছিলেন জেমস রোকোসির অনুযায়ী, সেটা হচ্ছে 2 মিলিগ্রাম পার লিটার এই হিসাবে দিতে হবে, সিস্টেমের মধ্যে দিতে হবে। কতদিন ছাড়া 21 ডে, 21 দিন ছাড়া 2 মিলিগ্রাম পার লিটার হিসাবে অ্যাকোপনিক্সে আয়রন, এটা হচ্ছে আয়রনটা ব্যবহার করতে হবে, পিওর আয়রন, কিন্তু পিওর আয়রনটা এটা হচ্ছে এই হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে ধরুন আমি এবারে একটা হিসাব করে নিই, যে আমার একটা সিস্টেম রয়েছে 1000 লিটার, 1000 লিটার আমার একটা সিস্টেম রয়েছে। এইবার 1000 লিটার সিস্টেমের মধ্যে আমি ধরুন ডিটিপিএ যে আয়রনটা, সেই আয়রনটা নিয়ে এলাম, সেটা হচ্ছে 12% এফি। 100% এফি হয় না, কিন্তু আমরা ধরুন আপনি ডিটিপিএ যদি নিয়ে আসেন, বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন রকম পার্সেন্টেজে থাকে। আপনি যে চিলেটেড আয়রনটা নিয়ে এসেছেন, আমি ধরলাম যে সেটার গায়ে লেখা থাকবে, সেটা আপনারা দেখে নেবেন। তো আমি যে চিলেটেড আয়রনটা নিয়ে আসি সাধারণত, সেটা ব্যবহার করি, তার হচ্ছে 12% এফি, 12%। তো এই জায়গাটাতে আমি কতটা ব্যবহার করলে 2 mg পার লিটার হিসাবে আমি ব্যবহার করতে হবে, 2 mg পার লিটার হচ্ছে এফিটা ব্যবহার করতে হবে। কিন্তু আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে 12%, মানে ধরুন 100 মিলিগ্রাম আমি যদি এই চিলেটের আয়রনটা ব্যবহার করি, সেখানে আমরা 12 মিলিগ্রাম এফি পাচ্ছি। 100 মিলিগ্রাম পুরো চিলেটেড আয়রনটা ব্যবহার করলে সেখানে আমরা পাচ্ছি 12 মিলিগ্রাম এফি পাচ্ছি, যেহেতু 12% এফি রয়েছে ওই
কেমিক্যালটার মধ্যে, ইডিডি হোক বা ডিটিপিএ হোক, আমি যেটা ব্যবহার করি সেটা ডিটিপিএ। সেই ডিটিপিএ আয়রনটার মধ্যে 100 গ্রামের মধ্যে 12 গ্রাম এফি রয়েছে। তাহলে এবার আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে যে 2 মিলিগ্রাম পার লিটারে আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা যদি সেই সোজা আমাদের ছোটোবেলার সেই অঙ্কের হিসাবে যদি আমরা জিনিসটাকে ফেলি, তাহলে কী হবে, আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে 12 mgর আয়রন পাচ্ছি, এফি পাচ্ছি, কতটা ব্যবহার করে, 100 গ্রাম ব্যবহার করে, 100 গ্রাম ব্যবহার 12 গ্রাম এফি ব্যবহার করে, 12 গ্রাম এফি পাচ্ছি 100 গ্রাম ব্যবহার করে। তাহলে 1 গ্রামে কত, ঐকিক নিয়মে 12, আর 2 মিলিগ্রাম এটা কত হবে, ইন্টু 2, তাহলে 2 6 12 আর 2 3 6 2 50, তাহলে এখানে 50/3 ইকুয়াল টু 3 2 3 6 8 2 3 6 18 16.6 মিলিগ্রাম আমাকে ইউজ করতে হবে। মাথায় রাখুন, 2 মিলিগ্রাম আমাকে সিস্টেমের মধ্যে যদি আয়রন আমাকে পিওর আয়রন দিতে হয়, তাহলে আমাকে 16 মিলিগ্রাম কিন্তু এফিইডি দিয়ে ব্যবহার করতে হবে। বোঝা গেল? আবার বলে দিই, 2 মিলিগ্রাম জেমস রোকোসির অনুযায়ী 2 মিলিগ্রাম পার লিটার হিসাবে 21 দিন ছাড়া ছাড়া দিতে হবে, অ্যাড করতে হবে। আমার ধরুন 1000 লিটার সিস্টেম রয়েছে, তো 2 মিলিগ্রাম এটা তো পিওর আয়রন দিতে হবে। এটা আমার পিওর আয়রন নেই, এর মধ্যে 12% চিলেটেড আয়রন রয়েছে। তো 2 মিলিগ্রাম এখানে 2 মিলিগ্রাম যদি আমাকে সিস্টেমে বা পিওর আয়রন অ্যাড করতে হয়, তাহলে আমাকে 16 মিলিগ্রাম এফি চিলেটেড আয়রন অ্যাড করতে হবে, পিওর চিলেটেড আয়রনটা অ্যাড করতে হবে। তাহলে এবার যদি আমরা হিসাব করি, তাহলে আমার 1000 লিটার সিস্টেম রয়েছে, তাহলে 1000 লিটারের জন্য এটা পার লিটারে লাগবে, মানে 16.6 মিলিগ্রাম পার লিটারে চিলেটেড আয়রন ব্যবহার করতে হবে। বোঝা গেল? এইটার মাথায় রাখছি না, যেহেতু আমরা 12% পেয়েছি, 12% আমি যেটা ব্যবহার করছি সেটা 12%। আপনাদের যদি 11 থাকে, সেখানে আপনারা 11 নিয়ে হিসাবটা করবেন। যদি 9% থাকে, তাহলে 9% দিয়ে হিসাব করে নেবেন। আমি 12% দিয়ে হিসাবটা করলাম। তাহলে 12% হিসাবে 12% যদি আমার চিলেটেড আয়রন হয়, তাহলে আমাকে 16 গ্রাম পার লিটারে 16 গ্রাম এই চিলেটেড আয়রন ব্যবহার করতে হবে। তাহলে 1000 লিটারে কি কত হবে, 16.6 সমান এইটা হচ্ছে মিলিগ্রাম, এইটা লাগবে, এটা সমান 16.6 গ্রাম। তার মানে প্রত্যেক 1000 লিটার যদি সিস্টেম থাকে, 1000 লিটার যদি আমার ফিশ ট্যাঙ্ক থাকে বা সিস্টেম থাকে, সেই সিস্টেমের মধ্যে আমাকে ইউজ করতে হবে কত, 16 গ্রাম, 16.6 গ্রাম প্রত্যেক 21 দিন ছাড়া ছাড়া আয়রনটা ব্যবহার করতে হবে, এই চিলেটেড আয়রনটা ব্যবহার করতে হবে। এই চিলেটেড আয়রনটা যদি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু কোনো দিন কখনো অ্যাকোপনিক সিস্টেমে এই সমস্যাগুলো আসবে না, পাতা হলদে হয়ে যাবে, কিন্তু নিয়ম মাফিক কিন্তু এইটা ব্যবহার করতে হবে। তো আশা করছি বোঝাতে পারলাম। এটাই হচ্ছে মেন আয়রনের হয়ে যাবার কারণ। সিস্টেমের মধ্যে আয়রন যে ডেফিসিয়েন্সি আসে, তার কারণটা আমি বললাম আগে, কারণটা বলেছি, তারপর কিভাবে সমাধান করতে হবে সেই হিসাবটা বললাম। এইখানে কিন্তু এই ক্যালকুলেশনে করতে হবে, না হলে কিন্তু আপনি যদি 2 মিলিগ্রাম হিসাবে এই মালটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি ব্যবহার করার পরে দেখবেন আমার কেন কাজ হচ্ছে না, আমি তো ব্যবহার করছি কাজ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়।
আপনাকে এইভাবে ক্যালকুলেশনটা বের করতে হবে। এটা 2 মিলিগ্রাম পার লিটার, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু পিওর ফর্মে। আর এখানে আমরা যেটা ব্যবহার করছি সেটা 12% বা 9% এফি থাকে, মানে আপনি যেই চিলেটেড আয়রনটা ব্যবহার তার প্যাকেটে লেখা থাকে এফি ইডিটিএ বা ডিটিপিএ 12%। 12% মানে কি, আপনার মধ্যে টোটাল কেমিক্যালটা যদি 100 গ্রাম থাকে তার মধ্যে 12 গ্রাম আপনি পিওর আয়রনটা পাবেন। আর আমাকে ব্যবহার করতে হবে কিন্তু পিওর আয়রনটা হিসাবেই ব্যবহার করতে হবে, 2 মিলিগ্রাম পার লিটার হিসাবে কিন্তু পিওর আয়রনটাই ব্যবহার করতে হবে। এবার ওই পিওর আয়রনটা ব্যবহার করতে গেলে আমাকে কতটা পরিমাণ ওই পুরো কেমিক্যালটা ব্যবহার করতে হবে সেই ক্যালকুলেশনটা আমি কিন্তু দেখালাম। 12% যদি হয় তাহলে আপনাকে পার লিটারে 16 মিলিগ্রাম করে কিন্তু এই চিলেটের আয়রনটা ব্যবহার করতে হবে। তাহলে 1000 লিটার যদি সিস্টেম থাকে তাহলে সেখানে 16 গ্রাম ওটাকে প্রত্যেক 21 দিন ছাড়া ছাড়া এটা ব্যবহার করতে হবে। এবার আপনাদের সিস্টেম কারো বেশি বা কম থাকলে সেই হিসাবে কিন্তু আপনি এটা ক্যালকুলেশন করে নিতে পারেন। এটাই হচ্ছে মেন আজকে টপিক ছিল। তো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে, একটা ইনফরমেশান দিলাম যেটা অনেকের মধ্যে ধোঁয়াশা থাকে, কিন্তু জিনিসটা আশা করছি ক্লিয়ার হয়ে গেল কেন সমস্যাটা আসে এবং তার সমাধান কি সমস্ত বলে দিলাম। এইবার আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে করবেন, দেখুন কোনো সমস্যা আসবে না। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।